যে তার বক্তব্যের মাঝখানে বললেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেখানে কে বা কারা প্রতিবাদ করে বলে উঠলো যে নো নো নো। এই 1952 সালে নারীদের অবদান কি রয়েছে, মানে বিশেষ করে উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো? অফকোর্স, কারণ নারীরা, বাঙালি নারীরা কখনোই কোন ন্যায়সঙ্গত সংগ্রামে পুরুষদের চাইতে পিছিয়ে ছিল না। মানে রাষ্ট্রভাষা আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে উল্লেখযোগ্য যেটা করতে হয় সেটা হচ্ছে পাকিস্তান অ্যাসেম্বলিতে, জাতীয় পরিষদে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই পূর্ব বাংলার একজন বাঙালি সন্তান বীরেন্দ্রনাথ দত্ত সদস্য, তিনি সংশোধনী আনলেন। সেই সংশোধনীতে বললেন যে সমস্ত যুক্তির ভিত্তিতেই বাংলাকে পাকিস্তান অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। তাকে সমর্থন দিল আরেকজন। 1947 সালে মুসলিম লীগের নেতৃত্বে এই পাকিস্তান ভারত থেকে আলাদা হয়। এক কথায় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র গঠিত হয়। 1947 সালে মুসলিম লীগের নেতৃত্বে এই পূর্ব বাংলা বা পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে যুক্ত হয়। তখন এই পূর্ববঙ্গকে বলা হয়েছিল স্বায়ত্তশাসন দেয়া হবে। যদি পশ্চিম পাকিস্তানের সাথে তারা যুক্ত হয় তাহলে স্বায়ত্তশাসন তারা পাবে। ফলে এই পূর্ববঙ্গ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় একটি রাজ্য হিসেবে। আমরা দেখতে পেলাম এর ঠিক 1 বছর পরেই 1948 সাল। এই 1948 সালে তৎকালীন সময় পাকিস্তানের রাষ্ট্রপতি, পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা সমস্বরে একটি কথাই বললেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আমরা আজকে কথা বলছি 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমরা কথা বলছি 1952 সাল এসেছিল এরই ধারাবাহিক আন্দোলনের ভিত্তিতে। তাই প্রতি বছরই আমরা এই 21শে ফেব্রুয়ারির যে তাৎপর্য, সেই তাৎপর্য নিয়ে আমরা কথা বলি। আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, প্রতিবারই আমরা শ্রদ্ধা নিবেদন করি। আর এবার আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে বিএনপি জোট রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তার সরকার গঠন করেছে। আমরা 2024 সালে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে মানুষ চেয়েছে এই দেশের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হোক। এখানকার যে ফেসিজম ছিল, যে ফেসিবাদী জোট সরকার ক্ষমতায় ছিল, তাদেরকে হটিয়ে গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটি এসেছিল, তারা যে নির্বাচনটি দিয়েছে, সেই নির্বাচনের ভিত্তিতে বিএনপি জোট ক্ষমতায় এসেছে। বিপুল সংখ্যক মানুষের ভোটের মাধ্যমে এই সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে। এই সরকারের প্রতি মানুষের অনেক বেশি প্রত্যাশা। এই প্রত্যাশার মধ্যেও আমরা দেখতে পেয়েছি দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই অনাকাঙ্ক্ষিত দুটি ঘটনার একটি ঘটনা ঘটেছে খোদ ময়মনসিংহে, যেখান থেকে আমরা আজকের এই আলোচনা, আজকের এই কথোপকথন রেকর্ড করছি। এই ময়মনসিংহের, যেটি কিনা কেন্দ্রীয় শহীদ মিনার, ময়মনসিংহের টাউন হল ময়দানে, এই টাউন হল ময়দানে যারা কিনা ভোরবেলায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে যাবেন, তখন মূল ফটকটি বন্ধ ছিল, বহু মানুষ ভেতরে প্রবেশ করতে পারেনি। তাই মানুষ বিক্ষুব্ধ হয়েছে। মানুষ প্রশ্ন তুলেছে যে নতুন একটি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদের দায়িত্ব ছিল এটির প্রতি লক্ষ্য রাখার। 7:30টার সময় মূল ফটকটি খোলা হয়। ফলে এই বিক্ষুব্ধতা মানুষ দেখিয়েছে। আমরা চাই ভবিষ্যতে যারা কর্তৃপক্ষ থাকবেন, সেই কর্তৃপক্ষ অত্যন্ত কড়া দৃষ্টি দিবেন এই বিষয়ে, যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। আমরা এই শহীদ মিনারটিকে বলি একটি রাজনৈতিক দলিল, ইতিহাসের একটি রক্তাক্ত রাজনৈতিক দলিল। আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যিনি কিনা এমপি, জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি যখন গিয়েছেন সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য শহীদ মিনারে, তখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় রাজনৈতিক দল বিএনপি,
তার কিছু সংখ্যক নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সেখানে টিজিং, স্লেজিং, স্লোগান ইত্যাদি, এবং এক পর্যায়ে দেখা গিয়েছে যে ফুলের তোড়াটি সেটিও ভেঙে যায়। এর ভিতর দিয়েই তিনি পুষ্পার্ঘ্য অর্পণ না করেই ফিরে যান। আমরা মনে করি যে বর্তমান যে সরকারটি নতুন গঠিত হয়েছে সেখানে তার দায়িত্ব রয়েছে, তার দায় রয়েছে। পাশাপাশি বলবো, যিনি ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য, তিনি সকলের সংসদ সদস্য, তিনি সকলেরই সাংসদ। সেই ক্ষেত্রে তারও দায়িত্ব রয়েছে মানুষকে গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন মানুষে পরিণত করা, যে সকল উদ্যোগ গ্রহণ করা, সে সকল উদ্যোগ নেয়ার। তবেই ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা অবসান দেখতে পারবো। আমরা চাই না এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে পুনরাবৃত্তি ঘটুক। এই সকল ঘটনার ভিতর দিয়েই আমাদের দেশে চমৎকারভাবেই এই 21শে ফেব্রুয়ারিটি পালিত হয়েছে। শুধু আমাদের দেশেই পালিত হয়নি, পালিত হয়েছে দেশের বাহিরে, বিদেশে, বহু দেশে যারা এই বাঙালি প্রবাসী রয়েছেন তারাও পালন করেছেন। আমাদের আজকের যে আলোচনা, এই পথের কথন আলোচনায় আপনাদের স্বাগতম। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমাদের সাথে আজকে এই আলোচনায় উপস্থিত হয়েছেন তপন শাহ চৌধুরী, আমার শ্রদ্ধেয় শিক্ষক। স্যার, আপনাকে স্বাগত। তোমাকেও স্বাগত। আমরা স্যারের কাছ থেকে অতীতেও এই 52 ভাষা আন্দোলন সম্পর্কে বহু জায়গায় বহুবার শুনেছি। আজকেও স্যারের এই 81 বছর বয়সে স্যারের স্মৃতি ধরে রাখার জন্য এবং এই 52 যে ভাষা আন্দোলন, সেই শহীদদের প্রতি স্যারও তার শ্রদ্ধা নিবেদন করতে চান। তাই আমরা স্যারের সাথে আজকের এই কথোপকথনটি করছি। বিভিন্ন বিষয় জানতে চাওয়ার ভিতর দিয়েই স্যারের সাথে আমাদের কথোপকথনটি হয়। আজকেও আমরা স্যারের কাছে জানতে চাইব যে 52 যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটি কখন থেকে কিভাবে শুরু হয়। স্যার, 52 ভাষা আন্দোলন যদি আলোচনা করতে হয়, শুধুমাত্র 52 ঘটনা দিয়ে বিচার করলে চলবে না। অঞ্জন বলল যে 1947-এ পাকিস্তান রাষ্ট্রটির সৃষ্টি হলো। আমি বলবো যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়াটাই একটা অস্বাভাবিক ঘটনা। কেন অস্বাভাবিক ঘটনা? কারণ এর দুইটা পার্ট, একটা পূর্ব অংশ আর একটা পশ্চিম অংশ। একটা অংশ থেকে আরেকটা প্রায় 1000 কিলোমিটার দূরত্বে অবস্থান করে, এমন কোন রাষ্ট্র পৃথিবীর বুকে হয়নি। তাই এটাকে বলা হয় যে একটি অস্বাভাবিক রাষ্ট্র। তো যাই হোক, সে রাষ্ট্রটি হলো। হওয়ার পরে দেখা গেল যে যে কোনো রাষ্ট্রই হোক, তার একটি রাষ্ট্রভাষা থাকে। রাষ্ট্রভাষাটা কি? যে রাষ্ট্রের কাজকর্ম, সরকারি কাজকর্ম যে ভাষায় পরিচালিত হয়, সেটাই হচ্ছে রাষ্ট্রভাষা। তো এই রাষ্ট্রভাষা কি হবে, এই বিতর্কটা শুরু হয়ে গেল যখন থেকে পাকিস্তান সৃষ্টি হলো। তখন ব্যাপকভাবে শুরু হলো। এর আগে যখন পাকিস্তান সৃষ্টি হওয়ার মুহূর্ত, তখনও কিন্তু এই বিতর্কটা হয়ে গিয়েছিল। যেমন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি ঘোষণা করলেন। কোথায় ঘোষণা করলেন? সেই হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি বললেন যে এই যে নবগঠিত রাষ্ট্রটি হচ্ছে, এর রাষ্ট্রভাষা হতে হবে উর্দু। কারণটা কি? কারণ হচ্ছে যে উর্দু মুসলিমদের ভাষা, আর এটা একটা মুসলিম রাষ্ট্র হচ্ছে, অতএব তার রাষ্ট্রভাষা। জিয়াউদ্দিন, নামটা আমার জিয়াউদ্দিন, ওই ওসমানিয়া আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে হবে উর্দু। এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তি, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর শহীদুল্লাহ প্রতিবাদ করে বললেন যে না, এটা হতে পারে না। কারণ এই যে পাকিস্তান রাষ্ট্রটি, তার পূর্ব অংশের ভাষা হচ্ছে বাংলা। প্রায় 99% লোকের ভাষা হচ্ছে বাংলা, 99% লোকের ভাষা হচ্ছে বাংলা। আর যে পশ্চিম অংশ, তার কোন অংশের, তার 5 অংশের ভাষাও কিন্তু বা উর্দু নয়, তার 4টে অংশ। সেটা হচ্ছে সিন্ধু, বেলুচিস্তান,
সীমান্ত প্রদেশ, যেটার বর্তমান নাম খাইবার পাখতুনখোয়া, আর হচ্ছে পাঞ্জাব। চারটে ভাষা। তো অতএব সেটা তো হতেই পারে না, উর্দু কোনো অবস্থাতেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে পারে না। আর এই কথাটি যখন ডক্টর শহীদুল্লাহ উচ্চারণ করলেন, ওই তারপর উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে, সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাকে মানে এই বাংলার দাবিতে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা মাঠে নেমে পড়ল এবং আন্দোলন সংগ্রামে রত হলো। সে আন্দোলন সংগ্রাম রত হওয়ার পরে আন্দোলনটা কিছুটা স্তীমিত হলো। কি কারণে? তখন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যাই বলি, সেটা হচ্ছেন খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিনের সঙ্গে গিয়ে দেখা করলো ছাত্ররা। সেখানে খাজা নাজিমুদ্দিন বলছে, আমি নীতিগতভাবে তোমাদের দাবি মেনে নিচ্ছি যে বাংলা রাষ্ট্রভাষা হওয়া উচিত। সে আছে এই বলে মেনে নিল, ছাত্ররাও ফিরে গেল। এরপরই দেখা গেল পাকিস্তানে অঘটন ঘটে গেল। লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হলো, অর্থাৎ পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, যাকে বলা হয় কায়েদে মিল্লাত বলা হতো পাকিস্তান আমলে। সে কায়েদে মিল্লাত লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডিতে আকবর খান নামে একজন গুলিতে, সরাসরি গুলিতে নিহত হন। তখন প্রধানমন্ত্রী এমন একজনকে করতে হবে, ওই পাকিস্তানের যে আমলা গোষ্ঠী যে দেখলো, সেই লোক এমনকে করতে হবে যিনি তাদের কথা মতো চলবে। আর সেই লোক হচ্ছে, উপযুক্ত লোক হচ্ছেন এই খাজা নাজিমুদ্দিন। তো তারা খাজা নাজিমুদ্দিনকে প্রধানমন্ত্রী বানালেন। খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হয়ে যখন ঢাকা আসলেন, ঢাকা এসে সরাসরি প্রত্যাখ্যান করলেন যে না, আমি এমন কোনো কথা বলিনি, উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর আগে একটি ঘটনা ঘটে গেছে, সেটা আমার আগে বলা দরকার ছিল। সেটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের জনক বলে যাকে অভিহিত করা হয় মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে বলা হয় কায়েদে আজম, মানে শ্রেষ্ঠ নেতা। তিনি 1948 সেপ্টেম্বরে যখন ঢাকায় আসলেন, রেস কোর্সে তিনি বক্তব্যে বললেন যে, তার বক্তব্যের মাঝখানে বললেন, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেখানে কে বা কারা প্রতিবাদ করে বলে উঠলো যে নো নো নো, একটা 3বার উচ্চারণ করলেন। তখন এটা অবাক, একটা বিস্ময়কর ঘটনা যে জিন্নাহর বিরুদ্ধে তৎকালীন পাকিস্তানে কেউ কথা বলতে পারে, এটাই যেন এক বিস্ময়কর ঘটনা। যা হোক, তারপরে আবার এই জিন্নাহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন, সেখানেও তিনি একই ঘটনা ঘটালেন। তিনি বললেন যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেই ক্ষেত্রেও প্রতিবাদ ধ্বনি ছাত্রদের মধ্য থেকে উচ্চারিত হল। আর যদি কেউ এর বিরোধিতা করে, তার তো কি পরিণতি হতে পারে সেটা আমরা খুব ভালোই দেশের শত্রু বলে গণ্য হবে। শত্রু বলে গণ্য হবে, কারণ জিন্নাহর বিরুদ্ধে কথা বলা মানে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা, আর পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা মানে তো রাষ্ট্রদ্রোহিতা। কিন্তু এই যে একটা জিনিস এই ক্ষেত্রে আমি না বলে পারছি না, এখনো আমাদের মধ্যে অনেকে আছেন যারা বলেন যে বাঙালিরা ভীতু জাতি, বাঙালিরা প্রতিবাদ করতে জানে না, বাঙালিরা অন্যায়ের প্রতিরোধ করতে জানে না। যারা বলে তারা ভুল, কারণ বাঙালিরা ভীতু জাতি নয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও বাঙালিদের ভূমিকাই ছিল অগ্রণী ভূমিকা, একেবারে সর্বোচ্চ না বললেও পাঞ্জাবি, বাঙালি আর মারাঠি, এই 3 জাতির ভূমিকা ছিল সর্বোচ্চ। তো সেই জাতির ছাত্ররা প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। তাই তারা বলে উঠলো নো নো নো। আবারও যেটা রেস কোর্স উচ্চারিত হয়েছিল তাই উচ্চারিত হলো আবারও। জিন্নাহ নিজেই হতচকিত হয়ে গেল, যেটা কি করে হয়। তো যাই হোক, এই অবস্থার মধ্য দিয়ে জিন্নাহর সঙ্গে তারা দেখা করতে গেল, দেখা করলো না, কারণ জিন্নাহ বুঝতে পারলো যে এরা তাকে ছাড়বে না। মানে এখানে প্রচন্ড বাকবিতণ্ড একটা হবে। এই বাকবিতণ্ড পরিহার করার জন্যই জিন্নাহ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে রাজি হলো না। যাই হোক, তারপরে ইতিমধ্যে ছাত্ররা কিন্তু আন্দোলন শুরু করে দিল। আর তারপরে আবার ওই কথাটা আমি পরের কথা আগে বলে ফেলছিলাম, নাজিমুদ্দিন হয়ে গেল প্রধানমন্ত্রী। ছাত্ররা আশায় বুক বাঁধলো যে নাজিমুদ্দিন তো তাদেরকে কথা দিয়েছিল যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হোক, এবং অত্যন্ত যৌক্তিক কথা। তারা কিন্তু বলেনি যে একমাত্র বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, তারা বলছিল উর্দুর সাথে বাংলাও রাষ্ট্রভাষা হবে, উর্দু এবং ইংরেজি এর সাথে বাংলা করতে হবে। এবং এই ক্ষেত্রে আরো একটি ঘটনা আগে ঘটেছে, সেটাও বলা দরকার। সেটা বাংলার রাষ্ট্রভাষা আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে উল্লেখযোগ্য যেটা করতে হয়,
সেটা হচ্ছে পাকিস্তান অ্যাসেম্বলিতে, জাতীয় পরিষদে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই পূর্ব বাংলার একজন বাঙালি সন্তান বীরেন্দ্রনাথ দত্ত সদস্য, তিনি সংশোধনী আনলেন। সেই সংশোধনীতে বললেন যে সমস্ত যুক্তির ভিত্তিতেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। তাকে সমর্থন দিল আরেকজন সংসদ সদস্য, কিন্তু লিয়াকত আলী খান এবং অন্যান্য পাঞ্জাবিরা উঠে দাঁড়িয়ে প্রচন্ড ভাবে প্রতিবাদ করলো যে এখন এমন একটি প্রস্তাব উত্থাপন করা মানে এটা পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করা, এটা একটা দেশদ্রোহিতামূলক কাজ। বীরেন্দ্রনাথ দত্ত এত বড় একটা যৌক্তিক দেশপ্রেমিক কাজ করেছে, আর তাকে বলে দিল যেটা দেশদ্রোহিতামূলক কাজ। অর্থাৎ শুরু থেকেই এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদেরকে সমদৃষ্টিতে দেখে নাই, এটা তার প্রমাণ। সেই বীরেন্দ্রনাথ দত্তের শেষ কথাটি বলতে হয়, এই সেই বীরেন্দ্রনাথ দত্ত ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যাকে ধরে নিয়ে গিয়ে চরম অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করেছে। তো সেই এবং তিনি কিন্তু পালিয়ে যেতে পারতেন, শুধু পালিয়ে যাওয়া নয়, তিনি ভারতে চলে যেতেন তাহলে অবশ্যই পশ্চিম বাংলার মন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি তার দেশকে ভালোবাসতেন, তিনি দেশপ্রেমিক ছিলেন, তাই তিনি দেশ ত্যাগ করেননি। না করে কি হয়েছে, তার পরিণতি হয়েছে তার করুণ মর্মান্তিক পৈশাচিক মৃত্যুবরণ। দেশপ্রেমকে কেন্দ্র করে তিনি মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন। সেই অতএব তার এই কথাটা যখন ঢাকায় আসলো যে বীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাব অগ্রাহ্য করা হয়েছে, তখন ছাত্ররা আরো ক্ষুব্ধ হয়ে গেল। ঠিক সেই সময় যেটা আমি আগে বলে ফেলেছিলাম, নাজিমুদ্দিন আসলো ঢাকায় প্রধানমন্ত্রী হিসেবে। তার সঙ্গে দেখা করলো ছাত্ররা যে আপনি তো বলেছিলেন যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। নাজিমুদ্দিন সরাসরি অস্বীকার করা হলো যে না, এটা কোনো ক্রমেই সম্ভব নয়। এইভাবে যেতে যেতে সে আন্দোলন আরো বেগবান হলো 1952-তে, চরম ভাবে বেগবান হলো। সে আন্দোলন আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ রইল না, সারা বাংলাদেশে, অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলায়, সেটা তখন কিন্তু পূর্ব বাংলা মলয়ের ঘটনা। এই পূর্ব বাংলা 1956 পর্যন্ত কিন্তু পূর্ব বাংলাই ছিল। 1956-তে যখন একটি অদ্ভুত সংবিধান তৈরি হয় পাকিস্তানে, আমরা অদ্ভুত বলছি জোর গলায়, কারণ সেখানে 2 ইউনিট থিওরি হলো। সারা পশ্চিম পাকিস্তান, সেই পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, ফ্রন্টিয়ার প্রদেশ মিলে হবে একটা ইউনিট, আর পূর্ব বাংলা হবে আরেকটা ইউনিট। ওইটার নাম পশ্চিম পাকিস্তান, আর এটার নাম হলো পূর্ব পাকিস্তান। 52-তে তৎকালীন পূর্ব বাংলা লোক সংখ্যা ওই 4টে প্রদেশ মিলিয়ে যা তার চাইতেও বেশি লোক বাস করে এই পূর্ব বাংলায়। অতএব গণতান্ত্রিক দেশে অধিকাংশ লোকের যেটা যুক্তি সেটাই গ্রাহ্য হবে, এটাই হচ্ছে গণতন্ত্র। আমরা দেখেছি যে 48-এর পরে এই 52 পর্যন্ত আমরা যেভাবে অর্থনৈতিকভাবে শোষিত হয়েছি, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, সমস্ত কিছু ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে 52। আপনি কি বলবেন? অবশ্যই এই ক্ষেত্রে একটা জিনিস আমি আরো বলি, তৎকালীন পাকিস্তানের যে রাজস্ব আয় হতো সেটা মূলত পূর্ব বাংলার থেকে। তখনকার দিনের, এখন পাটের অবস্থা সেরকম নাই, অবশ্যই নাই, কিন্তু পাট থেকে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। তারপরে চামড়া, এটাও পূর্ব বাংলার থেকে, চা, এটাও পূর্ব বাংলার থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ আবার ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। এই দিক দিয়েও আমরা বঞ্চিত ছিলাম। ফলে সবকিছু এই বঞ্চনা এবং এই যে বৈষম্য, এর বিরুদ্ধে ছাত্ররা জেগে উঠল। এই 1952 সালে নারীদের অবদান কি রয়েছে, বিশেষ করে উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো? অফকোর্স, কারণ বাঙালি নারীরা কখনোই কোন ন্যায়সঙ্গত সংগ্রামে পুরুষদের চাইতে পিছিয়ে ছিল না, কখনোই না, ব্রিটিশ বিরোধী আন্দোলনও নয়। আচ্ছা, আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই কথা এখন টানছি না, কিন্তু একের পরে করে আরম্ভ বলে দিতে বুঝিয়ে দেওয়া যাবে। ও 2-3টে নাম উল্লেখ করলে যথেষ্ট। সেটা হচ্ছে ওই কি বলে, বাঙালি নারী প্রীতিলতা, বাঙালি নারী কল্পনা দত্ত, সেই তারপরে মীনা রায়, সুনীতি ঘোষ, তারপরে সেই কি বলে এরা মিত্র, এরা কেউ এদের যে ভূমিকা সেটা কোনো পুরুষ নেতার চাইতে কোনো অংশে কম নয়। বরিশালের মনোরমা বসু। তো এই জন্য আমরা বলছি যে বাঙালি নারীরা কোনো দিক দিয়ে পিছনে পড়েছিল না, তাদের ভূমিকা যথেষ্ট।